হাসিনা নামছেন আর তারেক জিয়া এয়ারপোর্টে ঢুকছেন বাংলাদেশে আসার জন্য। এই যে দৃশ্য একবার একটু কল্পনা করেন তো, যেটি আজ থেকে 1 সপ্তাহ আগে আমি যদি বলতাম আপনারা আমাকে পাগল বলতেন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। কেন হঠাৎ ওনাকে ভাষণ দিতে হচ্ছে? শ্রোতা, হঠাৎ এটা কি করলেন বিএনপি নেতা তারেক রহমান? দর্শক শ্রোতা, তিনি কি দেশে কবে আসবেন এবং তিনি কি দেশে এসে তার মায়ের সাথে দেখা করেছেন? দর্শক শ্রোতা, অবশেষে একটি ভিডিও দেখা গেল যেটার মধ্যে অনেক তথ্য রয়েছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। কেন হঠাৎ ওনাকে ভাষণ দিতে হচ্ছে, এটি নিয়ে একটি রাজনৈতিক জল্পনা কল্পনা শুরু হয়েছে। আমার মনেও এ নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে গত কয়েকদিনের ঘটনা প্রবাহে। তার মধ্যে আমার মনে হয়েছে যে ডক্টর ইউনূস সরকার যথেষ্ট চাপের মধ্যে আছে, অনেকগুলো চাপ। একটা হলো প্রশাসনিক রদবদল নিয়ে যেভাবে তিনি নিয়োগ দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, তাতে বোধহয় তার যে সহযোগী রাজনৈতিক দলগুলো, যে দলগুলো স্বাগত জানিয়েছিল বিএনপি, জামাত বা বাকিরা, তারা সন্তুষ্ট নয়। তারা মনে করছে যে এখনো বিগত সরকারের অনেক আশীর্বাদ পুষ্ট লোকজন প্রশাসনের রয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আছে। এই একটি বিষয় ভিতরে ধুমায়িত হচ্ছে। নিয়োগ, বদলি, পদোন্নতি নিয়ে একটা প্রচন্ড রকম চাপ আর দাবি দেওয়া তো আছেই। আনসার বাহিনী সহ নানা সংগঠন এবং প্রতিষ্ঠান, যমুনা থেকে শুরু করে তিনি যেখানে বাসভবন এবং তার অফিস থেকে শুরু করে একেবারে প্রেস ক্লাব পর্যন্ত সয়লাব এবং হঠাৎ করে তীব্র যানজট। বোঝা যাচ্ছে যে মধুচন্দ্রিমা ছিল প্রথম 10 দিন, আস্তে আস্তে কিন্তু অন্যদিকে ধাবিত হচ্ছে। 8 তারিখে শপথ নেওয়ার পর থেকে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা দেওয়া হচ্ছিল ডক্টর ইউনূস সরকারকে, এখন কিন্তু অনেকেই সমালোচনা করছেন নানা কারণে। এর মধ্যেই ভয়াবহ বন্যা, সেই বন্যা সামাল দিতে হচ্ছে, প্রশাসনিক সংস্কার, রদবদল। এর মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দ্রুত নির্বাচন দিতে হবে এবং সংস্কারের রোডম্যাপ জাতির সামনে তুলতে হবে, এবং অন্তর্বর্তী সরকারকে বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয়ে সংলাপ করতে হবে। আজকে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম তিনি আবার একটি বক্তব্য দিয়েছেন সবার সামনে। বলছেন যে বিপ্লবীদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে, অর্থাৎ যেই সরকার যাদেরকে নিয়ে গঠন করা হয়েছে তিনি সন্তুষ্ট না। এবং একই সঙ্গে তিনি সেনাবাহিনীকেও সমালোচনা করেছেন, বলেছেন যে হত্যাকারীরা কিভাবে ক্যান্টনমেন্টে আশ্রয় পেল, সেখানেও অসন্তোষ প্রকাশ করেছে। বিএনপির মতন বড় রাজনৈতিক দল এখন তো কার্যত সবাই মনে করে যে এই সরকার হচ্ছে ব্যাকড বাই বিএনপি এবং ছাত্ররা। তো ছাত্ররা তো আর সেইভাবে সংগঠিত না। সংগঠিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামাত এবং তার সহযোগী যারা, তাদের সমর্থিত সরকার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তো এই অন্তর্বর্তী সরকার যদি তাদের কাছ থেকে প্রেশারের সম্মুখীন হয় এবং তারা তাদের মতন করে চালিত করতে চান, তাহলে কি করবে? আবার কেউ কেউ সমালোচনা করছে যে এটা একটা এনজিওগ্রাম সরকার হয়েছে, অর্থাৎ নানা এনজিওর সাথে যুক্ত যে ব্যক্তিরা আছেন তারা এখানে এসেছেন উপদেষ্টা হিসেবে। ফলে এটি এক ধরনের ধরি মাছ না ছুঁই পানি টাইপের কার্যক্রম পরিচালনা করছে। অর্থাৎ যেই ধরনের 15 বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকার গঠন, তাদের যেই ধরনের অ্যাকশন হওয়ার কথা, দুর্নীতির বিরুদ্ধে, তারপরে অপশাসনের বিরুদ্ধে, যে সমস্ত ব্যক্তিরা নানান প্রান্তে পালিয়ে আছে তাদেরকে ধরা, তাদেরকে বিচার করা, এই কাজগুলো হয়তো সংগঠিতভাবে ভালোভাবে হচ্ছে না। এইসব কারণে একটা অসন্তোষ দেখা যাচ্ছে। আর আকাঙ্ক্ষাও আছে বড় দল হিসেবে বিএনপি, তারা নিজেরা হয়তো চাপের মধ্যে পড়েছে। সেই চাপটা আবার তারা প্রকাশ্যে আনছেন যে না, আমরাও অন্তর্বর্তী সরকারকে বলছি। এখন অন্তর্বর্তী সরকারের নিজস্ব তো কোনো দল নেই, সবার সমর্থিত একটা সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার। এবং ইউনূস সাহেব কিন্তু প্রথমেই যখন নাকি তিনি দেশে ফিরেছিলেন, তিনি বলেছিলেন 7 তারিখে তিনি দেশে ফিরলেন, তিনি কিন্তু বলেছিলেন যে যদি সহিংসতা চলতে থাকে তাহলে আমি বুঝবো যে আমার দরকার নেই এই সরকারে, আমি আমার কাজে ফিরে যাব।
ফলে শুধু ডক্টর ইউনূস না, এখানে যারা আছেন উপদেষ্টাদের অনেকে আছেন যারা আর অত বেশি ওই ক্ষমতার জন্য লালায়িত না। একটা বিষয় হয়তো ডক্টর ইউনূসের বক্তব্য বা অন্তর্বর্তী সরকারের বক্তব্যে রাজনৈতিক দলগুলো হতাশ হয়েছে, সেটি হচ্ছে যে সব সংস্কারের পরে নির্বাচন। তাহলে এই সংস্কার কতদিন ধরে চলবে? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এটা কবে? তাহলে কবে নাগাদ সব সংস্কারের পরে কবে নির্বাচন ডিক্লেয়ার করা হবে? কবে তারা ক্ষমতায় আসবে? তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনা নামছেন আর তারেক জিয়া এয়ারপোর্টে ঢুকছেন বাংলাদেশে আসার জন্য। এই যে দৃশ্য একবার একটু কল্পনা করেন তো, যেটি আজ থেকে 1 সপ্তাহ আগে আমি যদি বলতাম, আপনারা আমাকে পাগল বলতেন। আজ থেকে 1 বছর বা 6 মাস আগে যদি আমি কথা প্রকাশ্যে বলতাম, খুব দৃঢ়তার সাথে এই কথা বলতাম, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো। কিন্তু আজকে সেটাই বাস্তব। এবং একটা সময় আমি তারেক রহমান সাহেব সম্পর্কে বলি, তাকেও আমি একটা সময় বলেছি, তিনি একটা সময় খুব হতাশ হয়ে পড়লেন। আমি তাকে বললাম যে এই আজকের তারেক রহমানের জীবনে যা কিছু ঘটছে, এটা আমি তাকে 2019 সনে আমি তাকে বলে দিয়েছিলাম যে এইভাবেই আপনার জন্য একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। আপনি বিভ্রান্ত হবেন না, আপনি দৃঢ় থাকুন, নিজের সিদ্ধান্তের উপর অটল থাকুন। এবং সেদিন তিনি যেভাবে হেসেছিলেন এবং যেভাবে নিঃশ্বাস নিয়েছিলেন, জোরে জোরে নিঃশ্বাস নিয়েছিলেন, সে দৃশ্য আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে ভিক্ষুকের মতো তিনি আশ্রয়ের প্রার্থনা করে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন। তার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়, যার জুতো টানার জন্য এই কয়দিন আগে বাংলাদেশে কোটি মানুষের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত। যার স্টাইল, যার কথাবার্তা, যার পোশাক আশাক সব কিছু অনুকরণ করার জন্য, তাকে তেল দেওয়ার জন্য যে প্রতিযোগিতা হতো, এখন সেই সজীব ওয়াজেদ জয় তার বয়োবৃদ্ধ মাকে নিয়ে এবং তার যে বোন, যার তালাক হয়ে গেছে, সেই বোনকে নিয়ে কি যে দুর্বিষহ একটি অবস্থার মধ্যে আছেন। সাম্প্রতিক সময় তার কিছু সেই ভিডিও ফুটেজ যেটি ভাইরাল হয়ে গেছে, পরপর 2টি ভিডিও ফুটেজ, সেটির মাধ্যমে আমরা জানতে পারছি। আমার নিজের একটা অভ্যাস হলো যে আমি সাধারণত কারো যখন বিপদ আসে, দুর্বলতম অবস্থায় কেউ থাকে, তাকে নিয়ে আমি নেতিবাচক কথা বলা, খোঁটা দেওয়া, এই জিনিসগুলো আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে আমার পছন্দনীয় নয়। যখন শেখ হাসিনার ক্ষমতার সূর্য একদম মধ্য গগনে, তখন তার সমালোচনা করেছি, নিষ্ঠুর সমালোচনা করেছি। এমনকি যখন তার কাছাকাছি ছিলাম, সংসদ সদস্য ছিলাম, তখনও সমালোচনা করেছি সামনের সামনে দাঁড়িয়ে। আজ ডক্টর ইউনূস বাংলাদেশের সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আমি 2012 সনে শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে বলেছিলাম, অনেক মানুষের সামনে, একা একা নয়, একান্ত বৈঠকে তার রুমে, গণভবনে, যে আপা ডক্টর ইউনূসের বিষয়টা মিটমাট করে ফেলেন, মিটমাট করে ফেলেন। তো তিনি অনেক আশ্চর্য হয়ে গেছিলেন যে এই ছেলেটা সাহস হলো কি করে, যেখানে জাহাঙ্গীর কবির নানক, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর এস টি ইমাম, উবায়দুল কাদের, এরকম অন্তত 15-20 জন উপস্থিত ছিলেন, সব শীর্ষ নেতৃবৃন্দ। আমাদের প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা বৈঠক হলো। তো সেই বৈঠক শেষে আমি যখন এই কথা বললাম,
তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সে বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।